হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসটিতে আমরা আপার প্রাইমারির যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তো তাদের জন্য সায়েন্সের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর এর আগেও আমরা একটি ক্লাস করেছি সায়েন্সের উপরে। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি, মিস করে গেছো, তারা অবশ্যই সেই ক্লাসটিকে দেখে নেবে। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, পেশি কোষে অবাধ শোষণের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি ল্যাকটিক অ্যাসিড এবং অপশান ডিতে দেখো বলেছে ইথাইল অ্যালকোহল। এখানে আমাদের অ্যান্সার অপশান সি ল্যাকটিক অ্যাসিড। অনেক সময় দেখবে আমরা যখন বেশি কোনো পরিশ্রম করি বা ব্যায়াম করি তো আমাদের ক্লান্তি আসে। এর কারণ হচ্ছে পেশি কোষে বেশি পরিমাণে বা সম্পূর্ণরূপে অক্সিজেন ভালোভাবে পৌঁছাতে পারে না। সেই জন্য কী হয় না, পেশি কোষে গ্লুকোজের আংশিক জারণ ঘটে, আর এই আংশিক জারণ ঘটার জন্য ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই ল্যাকটিক অ্যাসিডের জন্যই আমাদের ক্লান্তি অনুভূত হয়। তারপর দেখবে আবার কিছুক্ষণ বিশ্রাম করে নিলে সেই ক্লান্তিটা দূর হয়ে যায়, মানে ল্যাকটিক অ্যাসিডটা দূরীভূত হয় পেশিকোষ থেকে। এটাই হচ্ছে মূল কারণ। আর এখানে দেখো যে আছে ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল কিন্তু আমাদের যে এককোষী ছত্রাক আছে ইস্ট, সেই ইস্ট সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজের অসম্পূর্ণ বা আংশিক জারণের মাধ্যমে কিন্তু ইথাইল অ্যালকোহল আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ইস্ট সন্ধান প্রক্রিয়া ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে, এখানে কিন্তু জাইমেজ একটি উৎসেচক, সেটি এই বিক্রিয়াটিতে সাহায্য করে। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে আমাদের পাকস্থলীতে কিন্তু একটি অ্যাসিড নিঃসৃত হয় যেটি আমাদের খাদ্য পরিপাকে বা হজমে সহায়তা করে, সেটি হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পাচিত খাদ্যের প্রধান শোষণ স্থান কোথায়? অপশান এ পাকস্থলী, অপশান বি ক্ষুদ্রান্ত, অপশান সি বৃহদন্ত্র, অপশান ডি মুখবিবর। এখানে আমাদের অ্যান্সার অপশান বি ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তে মূলত আমাদের যে পাচিত খাদ্য, ভিটামিন, খনিজ লবণ এগুলি শোষিত হয় এবং এরপরে এগুলি রক্তস্রোতে প্রবেশ করে। আমাদের ক্ষুদ্রান্তে এই যে খাদ্যের শোষণটা হয় সেটি মূলত ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামে অবস্থিত যে ভিলাই, যেগুলিকে আঙুলের মতো দেখতে হয় অনেকটা, তার মাধ্যমে এই শোষণ ক্রিয়াটা সম্পন্ন হয়। এছাড়া আমরা যদি দেখি পাকস্থলী, তো সেখানেও কিছু কিছু জিনিস শোষণ হয়, যেমন পাকস্থলীতে জল, স্যালাইন ওয়াটার, গ্লুকোজ, কিছু কিছু ধরনের ওষুধ এগুলো শোষণ হয়। এছাড়া বৃহদন্ত্র যদি দেখি তো সেখানেও জল, স্যালাইন ওয়াটার এসবগুলো শোষিত হতে পারে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, কলমের নিব কেন চেরা থাকে? অপশান এ হাতের লেখা সুন্দর করার জন্য, অপশান বি ঘন কালির জন্য, অপশান সি দীর্ঘ সময় লেখার সুবিধার জন্য এবং অপশান ডিতে বলেছে কালি কৈশিক আকর্ষণ বলের ক্রিয়ায় উপরে উঠতে পারে সেই জন্য। তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছ বা পরীক্ষা দেবে তারা এখন থেকেই খুব গুরুত্ব সহকারে এই ক্লাসগুলোকে ফলো করবে এবং সেই সঙ্গে বাড়িতেও প্রিপারেশান নাও।
তো তাহলে দেখবে আর তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। কারণ হঠাৎ করে হয়তো কবে পরীক্ষার নোটিশ চলে আসবে, তো তখন কিন্তু আর সময় থাকবে না। সেই জন্য আগে থেকেই তোমরা সেভাবে প্রিপারেশান নেওয়াটা শুরু করো। আর এখানে যে ক্লাসগুলো আমি দেব, তো নিয়মিত সেই ক্লাসগুলোকে ফলো করবে, তো দেখবে তোমাদের অবশ্যই প্রোগ্রেস হবে। এবং নিয়মিত আমার এই ক্লাসগুলিকে ফলো করার জন্য বা দেখার জন্য তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এই ক্লাসটিকে যারা এখনও লাইক শেয়ার করোনি, তারা লাইক শেয়ার করে দাও। তো চলো তাহলে এখানে আমরা এবার অ্যান্সারটা দেখে নিই। এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, কালি কৈশিক আকর্ষণ বলের ক্রিয়ায় উপরে উঠতে পারে। এখানে নিবের মাঝখানের যে চেরা অংশটা, সেই চেরা অংশটা অনেকটা আমরা যদি একটি নলের মতো কল্পনা করি, তো সেটি কিন্তু কৈশিক নল হিসাবে এখানে কাজ করে, যার মাধ্যমে কি হয় না, কালিটা নিবের যে ডগায় মানে একদম উপরে সেখানে প্রবেশ করতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, জাইলেম ও ফ্লোয়েম কী ধরনের কলা? অপশান এ সরল স্থায়ী কলা, অপশান বি জটিল স্থায়ী কলা, অপশান সি রূপান্তরিত কলা, অপশান ডি অস্থায়ী কলা। অ্যান্সার অপশান বি জটিল স্থায়ী কলা। এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটি কিন্তু উদ্ভিদের সংবহন কলা। আর এই কলা দুটি মূলত কী কাজ করে না, জাইলেম হচ্ছে ঊর্ধ্বমুখী সংবহন করে এবং ফ্লোয়েম নিম্নমুখী সংবহন করে। জাইলেমের মাধ্যমে মূলত কি হয় না, উদ্ভিদের মূললোম দ্বারা যে জল শোষণ প্রক্রিয়া, সেটা এই জাইলেম নিয়ন্ত্রণ করে। এবং পাতায় যে উদ্ভিদরা খাদ্য উৎপাদন করে, সেটি উদ্ভিদের বিভিন্ন যে অঙ্গে প্রেরণ করা, সেই ক্ষেত্রে যে সংবহনটা দেখা যায়, সেটাই ফ্লোয়েমের মাধ্যমে হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5, গাড়ির পিছনের বস্তু দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? অপশান এ উত্তল দর্পণ, অপশান বি অবতল দর্পণ, অপশান সি সমতল দর্পণ, অপশান ডি এ এবং বি উভয়ই। অ্যান্সার অপশান এ উত্তল দর্পণ। বা এই উত্তল দর্পণকে যদি ইংলিশে অনেক সময় লেখা থাকে, তো তখন কিন্তু থাকবে কনভেক্স মিরর। আর এই যে উত্তল দর্পণে বস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হয়, সেটা কি হয় না, সোজা এবং ছোট হয়। যে জন্য কি হয়, যখন কোন চালক গাড়ি চালায়, তখন সে তার পিছনের দিকে যে বস্তু আছে বা ট্রাফিক আছে, অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সে দেখতে পায়। সেজন্য তার ড্রাইভিংয়ে সুবিধা হয় বা নিরাপদে সে ড্রাইভিং করতে পারে। তো সেই জন্যই গাড়ির পিছনের বস্তু দেখার জন্যই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, পারসেক কিসের একক? অপশান এ সময়, অপশান বি উচ্চতা, অপশান সি দূরত্ব, অপশান ডি গতিবেগ। অ্যান্সার অপশান সি দূরত্ব। 1 পারসেক মানে প্রায় 3.26 আলোকবর্ষ হয়, যা 30.9 ট্রিলিয়ন কিলোমিটারের প্রায় সমান হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মানুষের রক্তের শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থটির নাম কি? অপশান এ কপার, অপশান বি ম্যাঙ্গানিজ, অপশান সি লোহা, অপশান ডি নিকেল।
অ্যান্সার অপশান সি লোহা। এখানে একটা জিনিস দেখো, ভালোভাবে বুঝবে বিষয়টা, সেটি হচ্ছে এখানে বলেছে দেখো মানুষের রক্তের শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থটি। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে যে হিমোগ্লোবিনের মধ্যে কোন খনিজ পদার্থটি থাকে। মানুষের রক্তের শ্বাসরঞ্জক বলতে হিমোগ্লোবিন, তো তার মধ্যে যে খনিজ পদার্থটি থাকে সেটি হচ্ছে লোহা। এবং এই যে হিমোগ্লোবিন, এটি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে শ্বাসঅঙ্গ থেকে কলাকোষে অক্সিজেন পরিবহনের কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? অপশান এ সাইটোপ্লাজম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি রাইবোজোম এবং অপশান ডিতে আছে নিউক্লিয়াস। অ্যান্সার অপশান বি মাইটোকন্ড্রিয়া। এই ক্রেবস চক্র হচ্ছে সবাত শোষণের দ্বিতীয় পর্যায় এবং সবাত শোষণের প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এটি ঘটে আমাদের সাইটোপ্লাজমে এবং ক্রেবস চক্র ঘটে হচ্ছে আমাদের কি বললাম না, মাইটোকন্ড্রিয়াতে। আর এখান থেকে আরেকটা জিনিস, যেটা গ্লাইকোলাইসিসকে কিন্তু ইএমপি পাথওয়েও বলা হয়। এর কারণ এমডেন, মেয়ারহফ এবং পার্নেস এই তিনজন বিজ্ঞানী প্রথম এই পর্যায়টি পর্যবেক্ষণ করেছিলেন। তো তাই তাদের নাম অনুসারে এই পর্যায়টির নাম দেওয়া হয়েছে ইএমপি পাথওয়ে। আর এছাড়া যদি আমরা ক্রেবস চক্র দেখি, তো ক্রেবস চক্রে কিন্তু সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। এর কারণ ক্রেবস চক্রে যে জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয়, তার মধ্যে প্রথম যে জৈব অ্যাসিডটি উৎপন্ন হয় সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সেই জন্য একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আর এই যে সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল বর্গ থাকে, সেই জন্য একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্রও বলা হয় এই ক্রেবস চক্রকে। আর এখান থেকে এটিপি উৎপাদনের উপরে অনেক সময় কোশ্চেন থাকে, তো এটা মনে রাখবে যে গ্লাইকোলাইসিসে মোট 8 অণু এটিপি উৎপন্ন হয় এবং ক্রেবস চক্রে মোট 30 অণু এটিপি উৎপন্ন হয়। তো তাহলে 8 আর 30 টোটাল 38 অণু, আর তার মানে শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 9, নিম্নের কোনটি একটি পরাচৌম্বক পদার্থ? অপশান এ নিকেল, অপশান বি তামা, অপশান সি লোহা, অপশান ডি প্লাটিনাম। এখানে আমাদের অ্যান্সার অপশান ডি প্লাটিনাম। তো দেখো এখানে যে বলেছে পরাচৌম্বক পদার্থ, এই চৌম্বক পদার্থ মূলত 3 ধরনের: পরাচৌম্বক পদার্থ, ফেরোচৌম্বক পদার্থ এবং ডায়াচৌম্বক পদার্থ। তো যেগুলি হচ্ছে ফেরোচৌম্বক পদার্থ হয়, সেগুলি কোনো চুম্বক ক্ষেত্রে যদি রাখা হয় সেই জিনিসগুলিকে, তো প্রবলভাবে চুম্বকত্ব লাভ করে। আর যদি আমরা ফেরোচুম্বকের না রেখে যদি প্যারাচুম্বক রাখি, তো সেক্ষেত্রে দেখা যাবে কি না, প্রবলভাবে আকর্ষণ করবে না, মানে প্রবলভাবে চুম্বকত্ব লাভ করবে না, কিন্তু মৃদু বা সামান্য চুম্বকত্ব লাভ করবে। তো সেগুলিকে আমরা তখন বলবো প্যারাচুম্বক পদার্থ। এবং এমন কিছু জিনিস আছে যেগুলিকে আমরা কোনো চুম্বক ক্ষেত্রে রাখলে দেখব সেগুলি বিকর্ষিত হচ্ছে, সেগুলিকে বলা হয় ডায়াচুম্বক পদার্থ। যেমন সোনা, রূপা, তামা, দস্তা, এগুলি সবই হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। আর যদি আমরা ফেরোচুম্বকের এক্সাম্পল দেখি, তো সেখানে আমরা এখানে দেখো রয়েছে যে নিকেল, লোহা, এগুলি সবই হচ্ছে আমাদের
ফেরোচুম্বক পদার্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ সালোক সংশ্লেষ, অপশান বি নিওগ্লুকোজেনেসিস, অপশান সি গ্লাইকোলাইসিস, অপশান ডি গ্লাইকোজেনেসিস। অ্যান্সার অপশান ডি গ্লাইকোজেনেসিস। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, এই গ্লাইকোজেন যকৃৎ এবং পেশিতে সঞ্চিত থাকে। এখানে আমরা অন্য অপশানগুলো যদি একটু দেখি, তো দেখো ফার্স্টে আছে সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষটা আমরা কম বেশি বা ভালোভাবেই সবাই আমরা জানি। সালোক সংশ্লেষ কি না, যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা তাদের খাদ্য তৈরি করে বা উৎপাদন করে। এখানে কি হয়, উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক এবং তাদের পাতার মেসোফিল কলার যে ক্লোরোফিল, তার সাহায্যে গ্লুকোজ তৈরি করে এবং সেই সঙ্গে জল ও অক্সিজেন উৎপন্ন করে। এটিকেই বলা হয় সালোক সংশ্লেষ। এবং নিওগ্লুকোজেনেসিস হচ্ছে শর্করাবিহীন কোনো উৎস থেকে, মানে প্রোটিন বা ফ্যাট যে কোনো কিছু হতে পারে, তো তার থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটিকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস। এবং যে পদ্ধতিতে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এটা আমরা এর আগেও একটা কোশ্চেনে পেয়েছিলাম। আর এই যে গ্লাইকোলাইসিস, এটি কোথায় সম্পন্ন হয় একটু আগেই আমরা পড়েছি না, কোথায়? সাইটোপ্লাজমে এটি সম্পন্ন হয়। আজকের এই ক্লাসের কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো বা ক্লাসটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও এবং লাইক এবং শেয়ার করে দিও ক্লাসটিকে। আর আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল। নেক্সট দিন আমি আবার কিছু কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসগুলিকে ফলো করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।